আমার মা দেখতে পাচ্ছে না, কারণ মায়ের পেছন দিক থেকে বাবা হেঁটে চলে যায়। মাকে ইশারা করে গায়ে হাত দিয়ে বললাম, কথা বলবে না। আমার কানের কাছে কেউ খুব আস্তে আস্তে বলছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আজকে দুটো ঘটনা নিয়ে। ঘটনা দুটো কিন্তু দারুণ ভয়ঙ্কর বলতে পারি। ঘটনা যদি আজকে পুরো ঘটনা কেউ যদি বসে শুনতে পারো, আজকের গায়ের লোম বারবার শুধু দাঁড়িয়ে যাবে। আজকে কথা দিতে পারি, আজকে দুটো ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাইকে বলবো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে তাড়াতাড়ি আমার পরিবারের একজন সদস্য হয়ে যাও। তাহলে চলো বেশি কথা একদম বাড়াবো না, সোজা যাবো ঘটনায়। আজকের ঘটনাটা আমাদেরকে এক দিদিভাই ঘটনাটা শেয়ার করে, যে দিদিভাই আমাদেরকে গতকাল নেক্সট স্টোরিটা শেয়ার করেছিল, মীরা অধিকারী। সেই দিদিভাইয়ের জীবনেরই একটি ঘটনা, বাস্তব ঘটনা আজকে তোমাদেরকে শেয়ার করব। আমাদের দিদিভাই বলেন, আমি বিয়ে করি একটি ছেলেকে, বাড়ি থেকে কেউ মানেনি। আমার মাকে প্রথম আমি কথাটা জানাই যে আমি আমার কলেজেরই একটা ফ্রেন্ডকে আমি খুব ভালোবাসি, ওই ছেলেটির বাড়ি থেকে আমাদেরকে মেনে নিয়েছে। তোমরা কি মানতে পারবে? যদি না পারো তাহলে পারে কিন্তু আমি ওকেই বিয়ে করব। তো এই কথা শুনে আমার মা বাবা বলল যে এত বড় সিদ্ধান্ত যখন নিজে নিজে তুই নিয়েই নিয়েছিস, তাহলে তোর মন মর্জি মতো তুই যা ইচ্ছা হয় কর, আমাদের রায় তোর কি দরকার আছে? তুই তো ভেবেই নিয়েছিস আমরা যদি তোকে নাও করি তাও তুই ওই ছেলেকে বিয়ে করবি, তাহলে শোনানোর মানেটা কি? তখন আমি আমার বাড়ির বাবাকে মাকে বললাম, দেখো তোমাদের বাড়ির যেহেতুনিক আমি একটি মাত্র মেয়ে, তোমাদেরও কিছু শখ থাকতে পারে, কিছু আশা আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু আমার যা সেটা আমি বলে দিলাম যে আমার সব আশা আকাঙ্ক্ষা ভালোবাসা হচ্ছে আমার ওকে নিয়ে। তো এই কথা বলতে আমার বাড়ি থেকে কেউ মানেনি। ওই সময় আমার মা বাবা দুজনে কেউ কিন্তু আমাদের কথাটা মানলো না। ঠিক আছে চলো, না মেনেছে কোনো ব্যাপার না। আমি যাকে ভালোবাসতাম তাকে গিয়ে আমি কথাটা জানাই নেক্সট ডে কলেজে। তখন ও আমাকে বলল, ঠিক আছে তোমার বাড়ি থেকে যখন মানছে না, কিছুদিন ওয়েট করি, কারণ হট করে একটা মানুষ হয়তো সেই কথাটা নিতে পারে না। তুমি বাড়ির একটা মেয়ে, তোমার প্রতিও তোমার মা বাবার অনেক শখ থাকতেই পারে, তাদের একটা আশা থাকতে পারে। ঠিক আছে কটা দিন যাক, তারপর তুমি আরও একবার তোমার বাবা মাকে বলো, জিনিসটা বোঝানোর চেষ্টা করো, না হলে পারে তো আমাদের শেষমেশ পালিয়ে যেতে হবে। তো বাড়িতে ঠিক পুজোর পরে এটা 2017-র কথা বলছি, 2017-র যে দুর্গা পুজোটা কেটে যায়, ঠিক ওই সময় বেশ ঠান্ডা। মাকে আবারও একবার বলি, মা দেখো আমরা বিয়ে করব, আমরা নিজেদের পুরো প্ল্যানিংটা করে নিয়েছি, যদি তোমরা একটু আমাদেরকে সাহায্য করো, শুধু রায়টা দাও, তোমরা বলো যে ঠিক আছে আমরা সহমত আছি, তোরা বিয়ে কর, তাহলে পারে আমরা সুখে শান্তিতে সংসার করতে পারি। কারণ মা বাবার আশীর্বাদটা অনেক দরকার। কিন্তু আমার মা আমার বাবা কেউ কিন্তু মানেনি। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম, ঠিক আমরা 1 ডিসেম্বর বাড়ি থেকে বেরিয়ে যাই। হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই হচ্ছে মুম্বাইতে। কারণ আমরা জানতাম যে আমরা কলকাতায় থাকতে পারবো না, কারণ হয়তো বাবা মা আমাদের বিয়ের সহমত করেনি, কিন্তু বিয়ের পর জানি একটা ঝামেলা হবে। কারণ ছেলের বাড়ি থেকে যখন মেনে নিয়েছিল, আমাদের বাড়ি থেকে মানেনি, আমাদের বাড়ি থেকেই কিন্তু ঝামেলাটা লাগবে, থানা হবে, পুলিশ হবে, পার্টি পলিটিক্স। তার জন্য আমরা নিজেদের মতো করে, আমরা যেহেতু 18 বছর পার করে গেছি, আমরা স্বাবলম্বী, আমরা চলে যাই মুম্বাইতে যাবার পর ওখানে বেশ 3 মাস মতো থাকার পর হঠাৎ একদিন আমার মা আমাকে ফোন করে। আমি কিন্তু নাম্বারটা চেঞ্জ করিনি, আমার মোবাইল নাম্বারটা সেম ছিল। আমার মা যোগাযোগ করে বলল যে রাগ হয়েছিল, অভিমান হয়েছিল, যা হয়েছিল আমি বুঝতে পারিনি যে সত্যি তুই চলে যাবি এরকম করে, তুই তো বাড়ির একটা মাত্র মেয়ে, তুই চলে আয়। আমি আমার হাজবেন্ডকে তখন বললাম, দেখো মা বাবা মেনে নিয়েছে, তোমাদের বাড়ি থেকে তো আগে থেকেই মেনে নিয়েছে, চলো আমরা আবার কলকাতায় ফিরে যাই। তো তখন আমার হাজবেন্ড বলল, দেখো এখানে আমি একটা বিজনেস করছি। তো মুম্বাইতে আমার হাজবেন্ড আমি দুজনে মিলে কাপড়ের বিজনেস করতাম। বললো দেখো এখানে বিজনেস করছি, এখানে অনেক রকম
পার্টি যেগুলো আমরা ধরে রেখেছি কাস্টমার, সেইগুলো হট করে অনেক টাকা পয়সা তাদের কাছ দিয়ে পাই। এখন যদি চলে যাই তাহলে পরে এই টাকাগুলো পরে আর তুলতে পারবো না। তো আমি তখন বললাম যে ঠিক আছে, কটা দিন আমরা এখানে দাঁড়িয়ে যাই, তারপর নয় বেরিয়ে যাব কলকাতায়। বলল ঠিক আছে। বাড়িতে সেরম কথা হলো। এর মাঝখানে প্রায় মা আমাকে ফোন করে বলতো তোর বাবার খুব শরীর খারাপ, মানা তুই চলে আয়, বাবার খুব শরীর খারাপ। প্রায় মা আমাকে ফোন করতো আর প্রায় একই কথা বলতো। তখন হাজব্যান্ডকে বললাম যে বাবার খুব শরীর খারাপ, বাবা বারবার দেখতে চাইছে, আসলে বাড়ির একটা মাত্র মেয়ে তো, তুমি একটা কাজ করো, তুমি নয় পার্টির যে টাকাগুলো পাও শাড়ির, সেগুলো তুমি তুলে চলে এসো, আমি বেরিয়ে যাই। তো আমাকে হাজব্যান্ড বলল যে ঠিক আছে। ও একটা ফ্লাইটের আমাকে টিকিট বুক করে আমাকে বাড়ি পাঠিয়ে দিল। আমি চলে আসলাম পরের দিনকেই বাড়িতে, সোজা আমার বাড়ি আসি। এসে দেখলাম বাবার অবস্থা যায় প্রায় খুবই খারাপ অবস্থা। দেখে সত্যি দু চোখ ভরে জল, কারণ যেরকম বাবাকে রেখে গেছিলাম আজ থেকে 3 মাস আগে, বাবা তার এক অংশও নেই, পুরো বিছানায় শয্যাশায়ী হয়ে গেছে। আমার হাজবেন্ডকে বাড়ি আসার পর আমি ফোন করে জানালাম যে দেখো বাবার অবস্থা খুব খারাপ, তুমিও চলে আসো, কারণ আমার বাবা আমাকে তোমাকে একসাথে দেখতে চায়। তো ও কথা দিল আমি 1 মাসের মধ্যে চেষ্টা করছি 1 মাসের মধ্যে টাকাটা তুলে নিয়ে চলে যাবার। সেরকম কথা হলো। সেই দিনের মতো হঠাৎ করে বাবা পরদিন সকালবেলা মারা গেলেন। আমার হাজবেন্ডকে বাবা আমার সাথে দেখতে পারলেন না। বাবা শুধুমাত্র ফটোই দেখেছিল, বাবা কোনোদিনও ওকে সামনাসামনি দেখেনি। আর সেই আশাটা বাবার পূরণ হলো না, আর আমার হাজবেন্ডেরও সেই আশাটা পূরণ হলো না যে আমার বাবার আশীর্বাদ ও নেবে। তো যাই হোক, তারপর তো একটা শোকের ছায়া বাড়িতে, কান্নাকাটি, বাবার একে একে বাড়িতে বাবার সব কাজগুলো করা হচ্ছে। বাড়িতে জ্যাঠা, বাড়িতে কাকা সবাই আসে। আমার বাবা ছিল মেজো ছেলে। তারপর বাড়িতে যেই দিনকে বাবার শ্রাদ্ধ শান্তির কাজ, সেই দিনকে ঘটল একটা অদ্ভুত ঘটনা, যেটা আজও আমার বাড়ির লোক মনে করে, আজও আমরা চিন্তা করি, আজও আমরা কোথাও গিয়ে ভাবলে আমাদের গা শিরশিরিয়ে ওঠে। সেটা হচ্ছে বাবার যেদিনকে শ্রাদ্ধ শান্তির কাজ হচ্ছে, বাড়িতে প্রচুর লোক, পাড়ার লোক সবাই সেদিনকে নেমন্ত্রিত, সবাই বাড়িতে এসেছে, দুপুরবেলা খাওয়ানো হচ্ছে। এরকম সময় হঠাৎ করে আমরা বসে আছি বাবার ফটোর সামনে, অনেক কথা পরিবারের মধ্যে সমালোচনা আলোচনা, বাড়ির লোকরা আমরা সবাই বাবার ফটোর সামনে একত্র হয়ে বসে আছি। সবাই বাবার অনেক কথা, বাবার যেগুলো জানা অজানা আগের কথাবার্তা, বাবার যে বড় দাদা মানে আমার জেঠু মশাই, সবাই আমরা আলোচনা করছি রয়েছি। কিন্তু আমার হাজবেন্ড ওখানে রয়েছে। হঠাৎ করে ওখানে অদ্ভুতভাবে দেখলাম খাবার, ওখানে যেখানে শ্রাদ্ধ শান্তির মধ্যাহ্ন ভোজন করানো হচ্ছে, ওখানে কিছু খাবার নাকি শুনলাম শর্ট পড়েছে। তো একদিকে সবাই একটু চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। তো আমার জেঠু, আমার কাকু, আমার মা সবাই ওই দিকে ছুটে যায়। ওখানে আমি আমার হাজবেন্ড দুজনে মিলে বসে আছি, ওখানে কেউ নেই। সবাই দুপুরবেলা খাবার ওখানে, যেখানে একটু ঝামেলা মতো হয়েছে কিছু একটা গণ্ডগোলের কারণে, সবাই বাবার ফটোর ওখান থেকে চলে যায়। কিন্তু আমি বসে আমার বাবার ফটোর সামনে আমি কাঁদছি আর চিন্তা করছি, বাবা সেই তো মেনেই নিলে, কিন্তু 3টে মাস আমি তোমাকে ছেড়ে বাইরে থাকলাম, প্রত্যেক দিন তোমাদের কথা মনে করতাম, কেন তুমি আমাদের মানলে না? ছেলেটাও তো খারাপ না, মানে আমার হাজবেন্ডের কথা। তো আমার হাজবেন্ড ওখানে সাথে রয়েছে। বিশ্বাস করবে না, অদ্ভুতভাবে বুঝতে পারলাম যে আমি আমার বাবার দিকে, যে বাবার ফটোটা রাখা আছে ওই দিকেই ঘুরে বসে আছি আমি, আমার হাজবেন্ড একটা চেয়ারের মধ্যে বাবার ফটোর সামনে। আর পেছন দিক থেকে কেউ যেন একই সময় একটা টাইমে আমাদের দুজনের মাথার উপরে কেউ হাত দিল। একটা হাতের পরিষ্কার ছোঁয়া আমরা দুজন বুঝতে পারি। হঠাৎ করে আমি আমার হাজবেন্ডকে বলে উঠলাম যে কি গো, কে মাথায় হাত দিল? আমার হাজবেন্ড তখন আমাকে বলছে আমারও মাথায় কে হাত দিয়েছে বলে, আমরা তো সামনে তো শুধু বাবার ফটো রয়েছে, আর তো কেউ নেই, আর সবাই তো ছুটে গেছে খাবার ওখানে। সাথে সাথে আমরা দুজনই একই টাইমে যখন পেছনে ঘুরে তাকাই,
তখন দেখলাম আমার বাবা পরিষ্কার, আমার বাবা সেই যে অনুষ্ঠান বাড়ির যে গেটের সামনে আমার বাবা আমাদের দিকে তাকিয়ে, দুপুর তখন 3:30 পৌনে 4 বাজে, আমার বাবা আমাদের দিকে তাকিয়ে হাসছে দূর থেকে। আমার বাবা পরনে একটা সাদা ধবধবে ধুতি আর পায়জামা পরে রয়েছে। বাবাকে যে কি অপূর্ব দেখতে লাগছে, কত ফর্সা বাবা, বাবার যেন সারা শরীর দিয়ে একটা আলো বেরোচ্ছে। আমি আমার হাজব্যান্ড দুজনে মানে কি বলবো, হতাশার মতো বাবার দিকে তাকিয়ে রয়েছি। যখন বাবা হাসছে একটা মৃদু মিষ্টি হাসি, ওই দেখে আমি মানে একটা সময় না ভাবছি বাবা ওখানে দাঁড়িয়ে রয়েছে, তো মানে কিছুটা সময়ের জন্য আমি ভুলে গেছি যে আমি আজকে এখানে রয়েছি, এখানে আজকে বাবার শ্রাদ্ধ শান্তির কাজ হচ্ছে। আজকে এইটা ভুলে গিয়ে আমি বলছি বাবা তুমি ওখানে দাঁড়িয়ে রয়েছো কেন, বলে যখন উঠে যাব তখন আমার হাজবেন্ড আমার হাতটা ধরে বলল এখানে বসো, এখানে বসো, আজকে তোমার বাবাকে যে দেখছো সেই বাবা তোমার আশীর্বাদ দিতে এসেছে। বাবা তো মারা গেছে, আজকে তো বাবারই কাজে আমরা সবাই জমায়েত হয়েছি, আজকে তো বাবার শ্রাদ্ধ শান্তি হচ্ছে। তখন আমি আবার মানে একটা কি বলবো, ওই যে মুহূর্তটা একটা মেয়েই বুঝবে যে তার বাবা মারা গেছে, যাকে এত ভালোবাসতো, যার কথা এত মনে করতো, সেই বাবা এসেছে দেখা করতে, সেই বাবা আমাদের দুজনকে আশীর্বাদ করে গেল। কারণ বাবার ফটোর সামনে বসে এইটাই বলছিলাম যে বাবা কেন মেনে নিলে না, 3টে মাস তোমাকে ছেড়ে বাইরে ছিলাম। আর ওই সময় আমার বাবার আত্মাটা আসে আমাদের আশীর্বাদ দিতে, একটা আলতো ছোঁয়া দুজনের মাথায় একই সাথে, মানে বাবা দুটো হাত দুজনের মাথায় রেখে বাবা যখন চলে যাচ্ছে ঘুরে দেখলাম বাবা দেখা দিয়ে গেল যে আমি, চিন্তা করিস না আমি। হ্যাঁ, এই কথাটা যখন বাড়ির লোককে সবাইকে বলি তখন সবাই সেই জিনিসটা মেনে নেয়, কারণ এরকম সত্যি হয়। সবাই তখন বলল বাহ তোদের আশীর্বাদটা বাবা জীবিত অবস্থায় করতে পারিনি, কিন্তু মৃত অবস্থায় এসেও আজকে বাবা আশীর্বাদটা তোদের করে গেল। যাই হোক, সেই দিনের মতো মনটা যেরকম আনন্দে মানে কি বলবো দিশেহারা ছিল, আর সেদিনকে ওরকম কষ্টে বুক ভাঙা কান্না চোখ থেকে অঝরে পড়ছে, যেটা আটকে রাখার মতো কোনো রকম কেউ আমাকে ঠেকাতে পারছিল না। আমি এত কাঁদছিলাম সেদিনকে আমার বাবার জন্য। তারপর কাজ শেষ করে বাড়ি আসি। বিগত 6 দিন পর অদ্ভুতভাবে সকালবেলা মায়ের বাড়িতেই আমি ছিলাম। তখন মায়ের কাছে থাকাটা খুব দরকার ছিল, মা পুরো ভেঙে পড়েছিল। আমার মা তখন বলল যে দেখ আর এইদিকে ওইদিকে থাকিস না, ঠিক আছে শ্বশুর বাড়ি থাক আর কিছুটা দিন আমার সাথে থাক, আমার ভালো লাগছে না। সত্যি সত্যি কথা বলতে আমার মা খুব ভেঙে পড়েছিল আমার বাবা চলে যাওয়ার পর। তারপর আমি বললাম ঠিক আছে আমি এখন কয়দিন তোমার সাথে আছি, থাকবো মা, কোনো অসুবিধা নেই। আর আমার শ্বশুর বাড়ি আর আমার বাড়ি খুব একটা ডিস্টেন্সও ছিল না, খুব কাছাকাছি। তো সকালবেলা 6 দিনের দিন সকালবেলা বসে আছি, হঠাৎ করে আমি দেখছি আমার বাবার যে ঘরটা ছিল, যেই ঘরে বাবা মা থাকতো, আমার মা বাইরে বসে বাসন মাজছে। সকাল তখন 8:30 কি 8টা বাজে, অতটা সময় আমি দেখিনি ঠিকঠাক টাইমটা, কিন্তু আমি দোরগোড়ায় বসে রয়েছি। আমি পরিষ্কার দেখছি আমার বাবা সেই পরনে সাদা ধুতি আর পায়জামা পরে আমার বাবা দেখলাম যেই ঘরে বাবা মা থাকতো সেই ঘরে বাবা হেঁটে চলে গেল। কোনো দিকে কিন্তু বাবা দেখলো না যে আমি বাবাকে দেখছি, মা বাইরে বাসন মাজছে বা কিছু, বাবা কিন্তু সেগুলো কিছু দেখলো না। বাবা কিন্তু সোজা বাবার মতো ঘরে ঢুকে গেল যেই ঘরে বাবা থাকতো। আমি মাকে বলতে গেলাম, মানে ওখান থেকে বসে মাকে যে চিৎকার করে বলবো যে মা বাবাকে দেখলাম, তারপরে ভাবলাম যে না আমি দেখি তো বাবা ওই ঘরে গিয়ে কী করছে। আমি নিজে নিজে একা একা ঠিক বাবার পিছু 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 গিয়ে ঘরের গেটের আড়াল থেকে আমি দেখছি আমার বাবা ঘরেতে গিয়ে বাবা অনেক গল্পের বই পড়তো, দেখছি বাবা খাটের ওপরে গল্পের বই পড়ছে। হ্যাঁ, বাবা খাটের ওপর শুয়ে গল্পের বই পড়ছে। আমি ভাবছি এগুলো কী হচ্ছে, আমার বাবাকে আমি দেখছি বাবা তো মারা গেছে। তখন সাথে সাথে আমি দৌড়ে মায়ের কাছে আসি। মায়ের প্রায় তখন বাসন মাজা হয়ে গেছে। আমি মাকে বললাম ও মা,
একটা জিনিস তুমি আমার সাথে চলো তো দেখাবো। আমার মা বলল কি হয়েছে? আমি বললাম মা চলো না। কারণ মাকে আগে থেকে কিছু বলিনি, কারণ মা যদি ফিরে এসে বাবাকে না দেখতে পায় সেইখানে, তাহলে মা আরও ভেঙে পড়বে, আরও কান্নাকাটি করবে, কারণ বলবে বাবা শুধু তোকে দেখা দিচ্ছে, আমাকে কেন দিচ্ছে না। তার জন্য আগে থেকে কিচ্ছু জানাইনি। মাকে যখন নিয়ে আসি তখন মাকে বললাম মা দেখো ঘরের ভিতরে না খাটের উপর দেখো। মা তখন খাটের মধ্যে যখন আড়াল থেকে দেখছে একটা বই, যেই বইটা বাবা পড়ছিল সেই বইটা খাটের উপর রাখা আর খোলা অবস্থায়। মা তখন বলল যে কই, ঘরে তো কেউ নেই রে, একটা খাটের উপর বই রাখা রয়েছে, তুই রেখেছিস? বাবার বইগুলো ধরবি না, বাবা ওই বইগুলো ধরা পছন্দ করতো না। আমি বললাম সরো তো দেখি। সাথে সাথে তাকিয়ে দেখলাম সত্যিই তো বাবা তো খাটের উপর নেই, কিন্তু বইটা রাখা আছে। তখন মাকে বললাম মা বাবা আমাদের চারপাশে রয়েছে মা, তুমি দেখতে পাচ্ছ না, আমি তোমাকে কেন ডেকে আনলাম? আমি তো উঠোনে বসেছিলাম, বাবা এসেছিল, বাবা এসেই তো খাটের উপর শুয়ে বইটা পড়ছিল, আমি তো দেখেছি, তার জন্য তো তোমাকে আমি টেনে নিয়ে আসলাম। তখন আমার মা বলল কি আবোল তাবোল বকছিস, তোর কখন তুই নিজে বইটা রেখেছিস ভুলে গেছিস। মা বিশ্বাস করতো না, কারণ মা করতো না বিশ্বাস এই কারণে যেহেতু মাকে বাবা মৃত্যুর পরে একবারও দেখা দেয়নি। আমি ওই বাড়িতে থেকে প্রায় বাবাকে দেখতাম। একদিন সন্ধ্যাবেলা বসে মা আমি মুড়ি তেল দিয়ে মেখে খাচ্ছি, কারণ আমার মা পেঁয়াজ খেত না। পেঁয়াজ খেলে মায়ের গ্যাসের প্রবলেম ছিল, অম্বল হতো, তার জন্য মা বলল মনা একটু মুড়ি মাখ, একটু সর্ষের তেল দিয়ে মেখে দুজনে মিলে বসে বসে খাচ্ছি। ঠিক আমার যে রুমটা ছিল আর পাশেই মা বাবা থাকে, তার সামনেই ছোট্ট একটা উঠোন মতো করা, যেটা ঘেরা অবস্থায়, তারপরে বাইরে হচ্ছে সদর গেট। আমরা ওই উঠোনের সামনে বসে সন্ধ্যাবেলা মুড়ি খাচ্ছি ঘরের ভেতরেই। হঠাৎ করে সন্ধ্যাবেলা পরিষ্কার আমি দেখলাম আমার বাবা আবারও ঢুকলো তার ঘরে, যেই ঘরে আমার বাবা মা থাকতো সেই ঘরেই আবার দেখলাম আমার বাবাকে। কারণ আমি বসেছি হচ্ছে ঠিক আমার বাবা মায়ের যে ঘরটা রয়েছে ওই দিকে তাকিয়ে বসেছি, মানে মুখটা ওই দিকে, আর আমার মা আমার দিকে। আমার মা দেখতে পাচ্ছে না, কারণ মায়ের পেছন দিক থেকে বাবা হেঁটে চলে যায় সেই ঘরে। আমি মাকে ইশারা করে গায়ে হাত দিয়ে বললাম কথা বলবে না, আমার সাথে চলো। এই কথা বলতে আমার মা সাথে সাথে বুঝতে পেরেছে যে আমি আবারও হয়তো বাবাকে দেখেছি। মা সাথে সাথে যখন আমার সাথে ওই ঘরে ঢোকে তখন বিশ্বাস করবে না, দমকা একটা হাওয়া দিয়ে জানলাটা খুলে গেল। যেই জানলাটা মাদের ঘরের বন্ধ করা অবস্থায় ছিল, সেই জানলাটা খুলে একটা হাওয়া বেরিয়ে গেল। মা সেদিন চোখে না দেখলেও মা বিশ্বাস করলো যে আমি যে বাবাকে বারবার দেখার কথাটা বলি সেটা বাস্তব কথা। তারপর থেকে প্রায় আমি দেখতে পেতাম, প্রায় এরকম হতো। আমি বাড়িতে বলতে বলতে একটা সময় আমি শুধু দেখতাম, কেউ তো দেখতে পেত না। আমার জ্যাঠা, আমার কাকা, সবাইকেই বলতাম, সবাই কিন্তু বলতো যে তোকেই দেখা দেয়, কারণ আমার মা তো কখনো দেখেনি। আমার মা কিন্তু অনুভব করতে পারতো যে এখানে আমি আর আমার মা ছাড়াও এখানে কেউ একজন আছে উপস্থিত, কিন্তু আমার মা কখনো তাকে মৃত্যুর পর চোখে কিন্তু দেখেনি আমার বাবার আত্মাকে, কিন্তু আমি বারবার দেখতাম, বারবার। তারপর ওখান থেকে যখন আমি শ্বশুরবাড়ি চলে যাই, অনেক দিন মায়ের সাথে থাকার পর, যেহেতু নতুন শ্বশুরবাড়ি, তো শ্বশুরবাড়ি থেকেও বলল যে এবার তুমি বাড়ি এসো, অনেক দিন তো মায়ের কাছে থাকলে, আবার কিছুদিন পর নয় যেও। যখন শ্বশুরবাড়ি চলে যাই তারপর থেকে মাকে প্রায় ফোন করে বলতাম মা তুমি কি বাবাকে দেখতে পারো? মা বলতো না রে, মা কোনো রকম কিচ্ছু আর দেখতে পারতো না। বিগত 2 মাস পর আমি আবার জামাইয়ের সাথে আসলাম। তারপরে
থেকেছিলাম 3 দিন মতো, কিন্তু আর বাবার দেখা পাইনি। জানি না কেন বাবা আমাকে বারবার দেখা দিত, পরে কিন্তু আর বাবাকে দেখতে পাইনি। আর আমার যে সন্তান হয় সবাই বলে সেটা নাকি আমার বাবাই এসেছে, কারণ আমার ছেলে হয়েছে। আর সবাই বলতো যে এইটা হচ্ছে তোমার বাবা, তোমার বাবাই এসেছে। আর ও যত আস্তে আস্তে বড় হচ্ছে তত বুঝতে পারতাম যে সত্যি সব কিছু আবে ভাবে আমার বাবার মতনই হয়েছে। তো দর্শক বন্ধুরা, আমাদের মীরা অধিকারী দিদিভাই যে কালকে আমাদের সেকেন্ড স্টোরিটা শেয়ার করেছিলেন, ওনারই জীবনের ঘটনাটা আজকে শোনালাম। কারণ দিদিভাই দুটো ঘটনা শেয়ার করেছিলেন। ঘটনাটা কালকে তো তোমরা শুনেছো, আর আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আরও একটা ঘটনা আছে, এই ঘটনাটা আমাদের ঘটে হালিশহরে। এই ঘটনাটা খুবই ক্রিপি একটা ঘটনা, তোমাদের বলি। হালিশহর থেকে দিলীপ দাস আমাদের ঘটনাটা শেয়ার করে, বলে দিদিভাই আপনার ঘটনাগুলো আমি নিয়মিত কিছুদিন ধরে শুনছি, বেশ ভালো লাগে। ঘটনাগুলো কোথাও গিয়ে মনে হয় যে বাস্তব, কোনো বানানো গল্প না। যার জন্য আপনার ঘটনা শুনতে শুনতে আজকে ভাবলাম আমার জীবনে পরপর অনেকগুলো ঘটনা ঘটেছে, আমার বাড়িটাই এরকম একটা জায়গায়। তবে আজকে আপনাকে ছোট করে আমি দুটো ঘটনা বলছি, যদি ভালো লাগে আপনার দর্শক বন্ধুদের তাহলে পারে আমি আগামীতে আরও ঘটনাগুলো অবশ্যই আপনাকে লিখে পাঠাবো। তাহলে আমরা প্রথম দিলীপ দাদা ভাইয়ের প্রথম ঘটনাটা শুনি। দাদাভাই বলে হালিশহরে যেখানে আমাদের গঙ্গার ঘাট, ঠিক ওখানে আমাদের শ্মশানের ওখানে যেখানে দাহ করা হয় গঙ্গার ঘাটে, ওখানে হচ্ছে আমাদের বাড়ি। আমাদের বাড়িটা হচ্ছে দোতলা বাড়ি। আমাদের বাড়ির ছাদে উঠলে আমরা দেখতে পারি যে গঙ্গার ধারে যেখানে শ্মশান রয়েছে সেখানে লাশ পোড়ানো হচ্ছে। হ্যাঁ, প্রায় দেখতে পারি। তার জন্য আমরা এক প্রকার ছাদে ওঠা বন্ধ করে দিয়েছি, কারণ ছাদে উঠলেই ওই সব সময় দেখি একটা করে চিতা পুড়ছে। সত্যি কথা বলতে ভালো লাগে না। একটা করে মানুষ চলে যাচ্ছে, যখনই উঠি একটা মানুষের সাথে সাথে অনেক মানুষের কান্না কাটি, আশা আকাঙ্ক্ষা অনেক কিছু থাকে। তো সেই স্মৃতিগুলো আমি যেন সেই মানুষ পোড়া দেখলে পারে আমার খুব কষ্ট হয়, যার জন্য ছাদে আর উঠি না। তো কখনো কখনো আমার মা ছাদে ওঠে একটু আছাড় বানালে, আছাড় রোদে দেওয়ার জন্য, অথবা জামা কাপড় শুকাতে, সেই জন্য ছাদে উঠতেই হয়। তো মাই ওঠে, আমি সেরকমভাবে উঠি না। তো একটা সন্ধ্যার কথা বলি, সেদিন সন্ধ্যাবেলা প্রচণ্ড গরম, এত গরম ঘরে না, এত গরম ঘরে থাকতে পারছি না। হঠাৎ করে আমার দুই পাড়ারই ছেলে বন্ধু আমার, ওরা আসলো, এসে বলল দিলীপ কী রে ঘরে কী করছিস? আমি বললাম শুয়ে আছি, প্রচণ্ড গরম, ফ্যান চলছে, তারপরেও গরম কোনো মতে কমছে না। তো আমার বন্ধুরা বলল যে দিলীপ চল না ছাদে যাই। আমি বললাম না রে, ছাদে যাব না। ছাদে গেলে তোরা তো জানিস, ওরা আমার বন্ধু পাড়ার, ওরা জানে যে আমি কেন ছাদে যাই না বা যেতে চাই না। তো ওরা তখন বলল আরে কিছু হবে না, চল না, আমরা তো আছি। কি আছে, একদিন তো আমাদেরও পুড়তে হবে ভাই, আমরাও তো মরবো, আমরাও তো ওখানেই পুড়বো, চল না, ওইসব কেন মনে করছিস? অনেক করে ওদের বলাতে আমি বললাম চল। তো সন্ধেবেলা আমি কিন্তু উঠি না। দিনের বেলা কখনো কখনো যদি মা বলে যে যা না একটু কাপড়টা তুলে নিয়ে আয়, বা কোনো সময় হঠাৎ বৃষ্টি চলে আসলো, এরকম সময় আমি উঠি না তা না, কিন্তু ঘুরতে হাঁটতে বা আড্ডা দিতে বা সময় কাটাতে আমি কিন্তু উঠি না। তো সেদিনকে অনেক করে বলায় আবার ওই দুই বন্ধুর সাথে আমি কিন্তু ছাদে উঠি। যখন আমি ছাদে উঠলাম তখন আমি পরিষ্কার ছাদে উঠে দেখছি যে না, কোনো লাশ তখন পুড়ছে না। তো ছাদে বেশ জমিয়ে ছাদের মধ্যে বসেই, মাটিতে আমরা মেঝেতে বসেই ছাদের গল্প করছি। তো ওরা তখন বলল যে একটু তাস থাকলে ভালো হতো, বুঝেছিস, আর ছাদে আমার লাইট রয়েছে, বলছে তাস খেলা যেত। বাবা ঘরে তো টেকা যাচ্ছে না, প্রচণ্ড গরম, ছাদে তাও গঙ্গার ধার তো একটু হাওয়া বাতাস চলছে, বেশ হাওয়া আছে। তো আমি তখন বললাম যে দাঁড়া আমি মাকে ফোন করি। মাকে ফোন করে বললাম ও মা একটুখানি 3 কাপ চা করে দাও, আর দেখো মা আমার ঘরে না ওই খাটের নিচে ঠিক পায়ের ধারে বাঁ দিকের কোণে দেখো তাস রয়েছে, একটু তাসটা এনে দেবে। মা তো একটু মুখ তো করলো, রাগও হলো বুঝতে পারলাম, কারণ মায়েরও তো বয়স হয়েছে, তাও মা আমার থেকেও বেশি ইয়াং। মা দেখলাম
চা আর ওই তাস একসাথে নিয়ে এসে রেখে গেল। বলল তাড়াতাড়ি নিচে নামবি, কারণ মা জানে আমার ওই লাশ পোড়া দেখলে পারে শরীর খুব খারাপ হয়। যাই হোক, মা চলে গেল দিয়ে নিচে। আমরা তাস খেলছি আর কথায় কথায় অনেকটা সময় চা খাওয়া হয়ে গেছে ধারে রেখে হঠাৎ করে শুনলাম রাম 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 রাম, মানে কোনো ডেড বডি, মানে কোনো বডি আসছে। এটা পরিষ্কার বুঝতে পারলাম যে কোনো মৃতদেহ আসছে, তাকে এবার সৎ কাজ করানো হবে। তো জানি না কেন ওই বল হরি হরি বল এই ধ্বনিটা শুনলেই আমার যেন পুরো মানে শরীর মনটা না কীরকম একটা হয়ে যায়, জানি না কেন। তো বল হরি হরি বল বলতে বলতে আর খই ছেটাতে ছেটাতে ঠিক আমার বাড়ির সামনে দিয়েই যায়, প্রত্যেক দিনই শুনি, কিন্তু ঘরের মধ্যে থাকলেও আমার অতটা কোনো অসুবিধা হয় না। জানি না কেন খোলা আকাশের নিচে বসে আমার শরীরের মধ্যে অদ্ভুত ফিলিংস আবার শুরু হয়ে গেল। আমার দুই বন্ধু বলল, এই দিদি কি হলো, এই তো বেশ তাস খেলছিলিস। আমি বললাম না রে ভাই, চল নিচে চল। তো বললো দূর দাঁড়া তো, এরকম করিস কেন, একদিন তো আমরাও মরবো, আমাদেরকেও তো বলো হরি হরি বল বলতে বলতে নিয়ে যাবে। এত তোর কি প্রবলেম বলতো, তোর কি হয় শরীরের মধ্যে? তো ওদেরকে বললাম না রে, অ্যাকচুয়ালি কী বলতো, তোদেরকে বোঝাতে পারবো না, আমার যেন কিরম একটা লাগে। এই কথা বলতে বলতে বেশ ঘন্টাখানিক পর দেখলাম, আমরা ছাদেই রয়েছি, দেখলাম একটা ডেড বডি, মানে যেটা গেল সেই ডেড বডিটাকে পোড়ানো হচ্ছে। বেশ চিতা থেকে আগুন হুড় করে আগুন ধরছে, আর সেই যে আলোর একটা আগুন, অত বড় একটা আগুন ডেড বডি পুড়ছে, তার যে আলোটা সেটা তো উড়ছে, আমি বুঝতেই পারছি। তো ছোটোবেলা দিয়ে দেখে এসছি, কারণ ওইখানেই আমার বাড়ি। তারপরে দেখলাম ওই লাশটা পুড়তে পুড়তে আরও দুটো ডেড বডি আসলো। তো সেদিনকে আমি জোর করে এক প্রকার উঠে চলে আসি, তখন ঘড়িতে বাজে 9:50। ওরা বলল তুই তাস খেলাটা তো কমপ্লিট কর। আমি বললাম নিকুচি করেছে তোর তাস খেলা, চল তো, কারণ আমার ভালো লাগে না। যাই হোক, আমি জোর করে এক প্রকার ঘরে আসলাম। মা দেখলাম মুখ ফুলিয়ে বসে আছে, কারণ আমার মা জানে যে আমার সমস্যাটা কোথায়, কিন্তু আমি তো ওদের জন্য আসতে পারছি না। তো মা আমাকে বলল এরপর থেকে সন্ধ্যাবেলা ঘরে পাকা টিভি চালিয়ে বসবি না, ইলেকট্রিকের বিল অনেক দিতে হয়, উপরে চলে যাবি। আজকে যেরকম বন্ধুদের সাথে উপরে কাটিয়ে আসলি, ভয় পাসনি তো, শরীরও খারাপ হয়নি, কাল থেকেও ছাদে উঠে যাবি। মা দেখলাম রাগ করে আছে। আমার দুই বন্ধু বিষয়টা বুঝতে পেরে তড়িঘড়ি চুপচাপ পাশ কাটিয়ে চলে গেল ওদের বাড়ি, কোনো কথা নেই। তারপর রাতের বেলা মা বলল খাবি চল। আমি বললাম খাবো না, মানে আমার না সত্যি কথা, মানে জানি না কেন আমার খুব খারাপ লাগে, আমার মনটা পুরো ঝিমিয়ে যায়। তো মা আমাকে বলল যে চল খাবি চল, দেখ যেটা বাস্তব সেটা তো হবে, ছোটোবেলা দিয়ে তো এটা দেখে আসছিস, তাহলে আজকে তোর কাছে নতুন কেন মনে হচ্ছে, খাবি চল। মা অনেক করে বলাতে খেতে গেলাম। দুটো ভাত মুখে দিয়ে খেয়ে রাতের বেলা শুয়ে রয়েছি। অদ্ভুতভাবে বুঝতে পারছি আমার কানের কাছে কেউ খুব আস্তে আস্তে বলছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আমার কানের কাছে পরিষ্কার পরিষ্কার আমি শুনতে পাচ্ছি, পরিষ্কার আমি বুঝতে পারছি আমার কানের কাছে কেউ বলছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এই কথা শোনা মাত্র আমি চিৎকার করে মাকে ডাকি, মা মা করে যখন ডাকি, আমার মা পাশ থেকে এসে বলল কি হয়েছে, এত রাত্রে তুই চিৎকার পাচ্ছিস কেন, নিশ্চয়ই বাজে কোনো স্বপ্ন দেখেছিস। আমি মাকে বললাম না মা, বিশ্বাস করো স্বপ্ন আমি দেখিনি, আমি স্বপ্ন দেখিনি, আমার কানের কাছে কেউ বলছিল বলো হরি হরি বল, আমার ভয় লাগছে মা, আমি শুনেছি, সেই পাগলের মতো করছি। আর এই জিনিসটা আমার একদিনের না, এই জিনিসটা আমার ছোট থেকে হয়, যখন আমার 12 বছর বয়স। কারণ আমি জানি না আমার সাথে কিছু থাকে কি না, অনেক জ্যোতিষী তাবর অনেক মানে তান্ত্রিক, যারা তারাপীঠের সিদ্ধ তান্ত্রিক, সেখানেও আমি গেছি যখন আমার বাবা জীবিত ছিল, মা নিয়ে গেছিলো, তারাও বলেছিল 12 বছর বয়সে একটা ডেড বডি এসেছিল বাবার সাথে শ্মশান ঘাটে, আমি ঘুরছিলাম, ওই সময় অত বুঝতাম না, ভয় পেতাম না, তখন ওই ডেড বডিটা চোখ দুটো বাইরের দিকে বেরিয়েছিল, তাকে দেখে আমি খুব হেসেছিলাম, জানি না কেন। তারপর থেকেই আমার ওই বলহরি হরি বল, এই যে হিন্দুদের যে মৃত দেহ নিয়ে যাওয়ার সময় ধ্বনিটা দেয়, এইটা শুনলে সেই দিনের পর থেকে আমার ভয় লাগে। আর এই যে
বলো হরি হরি বল এই কথাটা যখন আমার 12 বছর বয়স, আমি তখন থেকে রাতের বেলা আমার কানের কাছে কেউ বলে, এটা আমি শুনে আসছি। যখনই আমি কোনো ডেড বডি পুড়তে দেখি অথবা বাইরে থাকতে যদি ওই বলো হরি হরি বলে ধ্বনি আমার কানে আসে, আমার রাতের বেলা হবেই, আমি সারা রাত ঘুমাতে পারি না। আমাকে কেউ না কেউ কানের কাছে এই কথাটা বলে, কে বলে আমি জানি না। তাবর তাবর তান্ত্রিক, ওঝা, জ্যোতিষী সবাই চেষ্টা করেছে, কেউ আমার কাছ দিয়ে যে বলে তাকে সরাতে পারিনি। আমি পরিষ্কার বুঝি, আমার বাড়িতে রাতের বেলা আমি আমার মা ছাড়া আমার ঘরে কেউ থাকে, পা ঘেঁষড়ে ঘেঁষড়ে আমার খাটের চারপাশ থেকে সে ঘুরে বেড়ায়, সে ঘরের মধ্যে থাকে, সে ঘরে গান করে। হ্যাঁ, যা বলছি বাস্তব বলছি। হতে পারে শুনে অনেকের মনে হবে যে না এগুলো কোনো বানানো গল্প, না, যার সাথে হয় সে জানে এটা কোনো বানানো গল্প না। তো দর্শক বন্ধু, আজও দাদা ভাইয়ের সাথে সেম জিনিস হয়ে যাচ্ছে। তবে দাদা ভাইকে আমি কথা দিয়েছি, যদি পারি, আমি ভগবান না, আমি কোনো অ্যাস্ট্রোলজার না, আমি পারলে সেই জিনিসটা থেকে দাদাভাইকে মুক্তি দেওয়ার। তো যাই হোক, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ সবসময় রেখো, পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরা অনেকেই বলছো দিদিভাই আমি ঘটনা কি করে পাঠাবো, স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিই, বারবার বলি, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা ঘটনা শেয়ার করো। বোঝাতে পারলাম? আজকে আসবো, যেতে যেতে সবাইকে বলবো খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টার সময়। আজকে আসবো, আজকের মতো টাটা, চলো।